একটু লেট হয়ে গেছি কারণ মন্দারমণিতে ঘুরতে গেছিলাম। এই মাত্র জাস্ট মন্দারমণি থেকে এলাম, এসে আমি আর রেস্টও করিনি, আমি একদম ডাইরেক্ট বসে গেছি লাইভ করতে। লাইভ কন্ডাক্ট করা হয়ে যাওয়ার পর তারপর একদম ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আমি আবার একটু রেস্ট করব। তো তাই তোমাদের সাথে আগে একটু আড্ডা মারবো। দেখি, এখনো কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না। আমি ফেসবুকে লাইভটা স্টার্ট তো হয়ে গেছে, দেখাচ্ছে আস্তে আস্তে জয়নিং দেখাচ্ছে। সো তোমরা সবাই একটু আস্তে আস্তে জয়েন করে নাও। কৌশিক চক্রবর্তী ইজ ওয়াচিং। এসে গেছি গো লিখছে মিষ্টু দত্ত। থ্যাংক ইউ মিষ্টু, একদম ফার্স্টেই তোমার কমেন্টটা পেয়েছি। সিরাত লিখছে হাই শ্রেয়া ফ্রম বাংলাদেশ। সিরাত কিন্তু আমাকে অন টাইমেই জয়েন করে, প্রত্যেক দিনই জয়েন করে। পারমিতা মণ্ডল লিখছে হাই সুন্দরী। ও মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সিরাত আমাকে কনফার্মেশনও দিয়ে দিয়েছে যে অল ক্লিয়ার। থ্যাংক ইউ অ্যান্ড হাই দিদি ভাই, কেমন আছো? খুব মিষ্টি লাগছে তোমায়, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই আস্তে আস্তে একটু জয়েন করে নাও। মিষ্টি লাগছে, মিষ্টি তো লাগতেই হতো। আজকে গেছিলাম মন্দারমণি ঘুরতে, তো ঘুরতে গেলে তো লোকে একটুখানি সেজে গুজে যায়, যদিও আমি খুব একটা সাজা গোজার টাইমও পাই না, কেননা এই দুটো ছানাপোনাকে নিয়ে আমার খুব একদম প্যাক থাকে প্রত্যেকটা টাইম। যাই হোক, তবু সেজে গুজে যতটা নিজেকে গ্রুম করা যায় আমি নিজের জন্য সময় রাখি, এবং সমস্ত মহিলাদেরকে আমি এটার জন্য এনকারেজ করি যে নিজের পরিচর্যা করো, নিজেকে সুন্দর রাখো, ঠিক আছে? নিজের ভেতর থেকে ভালো লাগার জন্য, কাউকে দেখানোর জন্য না, কাউকে শো করার জন্য, কিছু শো অফ করার জন্য নয়। নিজের দেখবে যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি লাগবে, তখন মন থেকে দেখবে একটা আলাদা পজিটিভ ভাইবস আসে, তখন কত মানে একটা ভালো ফিল আসে। অনেক নেগেটিভিটিসের মধ্যেও দেখবে একটা নিজের ফ্রাস্ট্রেশনসগুলো যেন কোথায় দূরে সরে যায়। তাই জন্য নিজেকে মেনটেন করো, ভালো থাকো। আচ্ছা, নাইস ড্রেস, থ্যাংক ইউ। ড্রেসটা যদিও আমার আজকে পুরনো ড্রেস, কারণ এটা আমি অলরেডি বোধহয় এটা পুরো লাইভও করে ফেলেছি আমি। আমার চট করে কোনোদিন মানে ড্রেস রেপিটেশন হয় না, কিন্তু আজকে যদি আমি গেছিলাম ঘুরতে আর ওখানে মানে আমি এটা পরেই চলে গেছিলাম, তো আমি আর এসে চেঞ্জ করার সময় পাইনি, তো আমি এটা পরেই বসে গেছি। লুকিং গর্জিয়াস লিখছে শাশ্বতী মুখার্জি। ওকে, অনেকেই দেখছি আস্তে আস্তে তোমরা জয়েন করেছো, তোমরা আরো সবাই জয়েন করো। আজকে আমি একটা মানে চয়েস দিয়েছিলাম সকলকে যে তোমরা কিসের গল্প শুনতে চাও বলো। প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, তার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি দুটো জিনিস। একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, আমি আর নাম মেনশন করে বলতে পারবো না, প্রচুর মানুষ আমাকে বলেছে ব্ল্যাক ম্যাজিকের গল্প বলো। তো ব্ল্যাক ম্যাজিকের একটা স্টোরি থাকছে, এবং আরেকজন মানে অনেকেই বলেছো যে হোটেলের স্টোরি। তো এমন একটা গল্প বলবো যেটা ব্ল্যাক ম্যাজিক আর হোটেলকে কম্বাইন করছে, ঠিক আছে? একটা দারুণ সুন্দর স্টোরি। বৃন্দাদি মুম্বাই থেকে আমাকে খুব মানে একদম পার্টিকুলারলি মা কালীর গল্প শোনার জন্য একটা আবেদন করেছেন। তো আমি বৃন্দাদির একটা স্পেশাল রিকোয়েস্ট রাখছি। বৃন্দাদি আমাকে রিসেন্ট মুম্বাই থেকে একটা খুব সুন্দর শাড়ি গিফট করেছে পুজোর জন্য। শাড়ির সঙ্গে ছিল সিঁদুর, যেটা আরো অনেক বেশি প্রেশিয়াস আমার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ দিদি। তো আমি পরে তোমাদেরকে শাড়িটা ডেফিনেটলি শেয়ার করব, তবে অবশ্যই বৃন্দাদি শাড়ি দিয়েছে বলে নয়, বাট আমার কাছে কালী ঠাকুরের স্টোরিটা অনেক দিন ধরেই রয়েছে এবং অনেকেই শুনতে চাইছো, সেই জন্য আমি সেটা শেয়ার করব ফার্স্ট চ্যানেলে। আর সেকেন্ড চ্যানেলে একটা মার্ডার মিস্ট্রি বলো, কিংবা একটা হস্টেলের ভয়ানক স্টোরি বলো, কিংবা যাই বলো, মানে সেটার মধ্যে অনেক কিছু থাকছে। কেউ বলেছো যে পিশাচের স্টোরি বলো, কেউ বলেছো যে হস্টেলের স্টোরি বলো, তমা দাস, সুপর্ণা ভট্টাচার্য, আমি কয়েকজনের নামও মেনশন করে দিচ্ছি। তো তাদের রিকোয়েস্ট ওয়াইজ আমি আজকে স্টোরি সিলেক্ট করেছি। আচ্ছা, মিষ্টি আমাকে রিকোয়েস্ট করেছিলি যে তোর স্টোরিটা আজকে বলতে, কিন্তু আজকে আমি একদমই সময় পাইনি। আমি এই জাস্ট ফিরে এসে গল্প বলতে বসে গেছি। এবার বলি, আজকে আমি মানে আমাদের না এখন মন্দারমণিতে রেগুলারলি যাতায়াত করতে করতে কি হয়েছে, বিভিন্ন রিসর্টে আমরা যখন যাই চেক ইন করি, বা আমরা এখন অনেক সময় যাইও না, গিয়ে থাকিও না, কিন্তু তাদের সাথে তাদের রেস্টুরেন্ট পার্টটাতে হয়তো যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। তো ওদের সাথে আমাদের একটা খুব ভালো ফ্রেন্ডলি টার্মস হয়ে গেছে। তো ওদের সাথে আমাদের প্রায়শই গেলে অনেক রকমের গল্প গুজব হতেই থাকে। তো আমার আজকে আবার লাইভ আছে, তো আমি বলছিলাম যে আমার লাইভে একটা ভালো গল্প লাগবে, তোমাদের কাছে কোনো হোটেল বা রিসর্টের কোনো ভালো গল্প থাকলে বলো। তো আমাকে একজন একটা গল্প বলেছে, যেটা আমি একটু বাড়িতে এসে জাস্ট পেন ডাউন করলাম, যে নোট মানে মেইন পয়েন্টসগুলো আমি ওটা লিখে নিতে পারিনি, কাজে আমার মাথা থেকে আজকে না বললে বেরিয়ে যাবে।
তো আমি এই ঘটনাটা বলে দিই, একদম টাটকা শোনা ঘটনা এটা আমার। তো এই গল্পটা আমি বলবো না যে কোথাকার বা কে পাঠিয়েছে বৃত্তান্ত, বাট আমি স্টোরিটা বলবো। আর এবার অনেকেই জয়েন করে গেছো যেহেতু, একটু বলে দিই যে আজকে আমি প্রচুর নেক পিস পরে আছি, যেটা তোমরা একটু চট করে দেখে নাও। আগের দিন আমি ভালো করে এটা দেখাতে পারিনি, এটা শো করা যাচ্ছিল না, আজকে একটু ক্লোজ ভিউতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটা খুব সুন্দর ইউনিক একটা পিস, এই দেখো এটা একটা। আর আরেকটা আমি বলেছিলাম না রাউন্ড শেপ, দেখো এই দেখো এটা একটা এরকম পেন্ডেন্ট। ওকে, এই দুটো পেন্ডেন্ট আমি পরেছি along with this। এই দেখো আমার ইয়ারিংসটা দেখো, জাস্ট দেখো বড় গর্জিয়াস ইয়ারিংস, মাই গড। এটা কিন্তু আমি আজকে পরে গেছিলাম, আমি চট করে ইয়ারিংস পরি না, বাট আজকে আমার এটা এত পছন্দ হয়েছিল যে আমি এই ইয়ারিংসটা আজকে ক্যারি করেছিলাম, আমার ড্রেসের সাথে খুব ভালো যাচ্ছিল, তাই এই ইয়ারিংসটা আমি পরেছিলাম। এই ইয়ারিংসটার প্রাইস যাচ্ছে 132। এই যে পেন্ডেন্টটা দেখতে পাচ্ছ, এই পেন্ডেন্টস গুলো মোটামুটি 240 থেকে স্টার্ট করে 300 এর মধ্যে এরকম চেন উইথ পেন্ডেন্টস। ওকে, শুধু পেন্ডেন্ট নয়, চেন along with this পেন্ডেন্ট। মানে এটা আছে দেখো গোল্ডেন কালারের, আর এটা যাচ্ছে হচ্ছে রোজ গোল্ড কালারের। কালারগুলো হয়তো অতটা স্ক্রিনে বোঝা যায় না, বাট এখানে কিন্তু রোজ গোল্ড আর গোল্ড দুটো কালারেরই পাওয়া যায়, সিলভারও পাওয়া যায়। অ্যান্টি টার্নিশ তুমি যে কোনো জুয়েলারি অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে। হাতে আমি একটা এরকম লোহার মতো পরেছি, এইটা দেখো, এটাও ভীষণ সুন্দর দেখতে, খুব প্রেটি দেখতে। এটা আছে রোজ গোল্ড কালারের ওপরে। সো এগুলো সবই কিন্তু 300 এর মধ্যে আছে। সুন্দর সুন্দর ভীষণ ক্লাসি এক্সক্লুসিভ অ্যান্টি টার্নিশ জুয়েলারি কালেকশন। তোমরা যদি এরকম দেখতে চাও তাহলে ডেফিনেটলি তোমরা যোগাযোগ করবে সুমনা দত্তকে। আমি সুমনার নাম্বারটা একটু শেয়ার করছি, 8820039906। আবার রিপিট করছি, 8820039906। আজকে আমি জামা কাপড় আর দেখালাম না, কারণ অলরেডি আমি ধরে নিচ্ছি আজকে অলরেডি সেপ্টেম্বর কভার্ড হয়ে গেছে, তো সবার শপিং অলমোস্ট কমপ্লিট, রাইট? আর কেউ আর নতুন করে এখন পুজোর শপিং আমরা করব না। তো যারা যে জামাটা কিনে ফেলেছো, তো হ্যাঁ আমি গেছিলাম, আমি এই মন্দারমণি থেকে ঘুরে এসে লাইভ করছি রে, তুই যে আমাকে দেখে বুঝতে পেরেছিস আমার এক্সহস্টেড, আমি বুঝতে পারছি নিজেও অনস্ক্রিন মেবি। এনিওয়েজ, তো আমি যেটা বলছিলাম যে হ্যাঁ এক্স্যাক্টলি, তো আমি ওই জন্য জামা কাপড় দেখালাম না। তো এখন যারা জামা কাপড় তো কেনা হয়ে গেছে, এখন ম্যাচ করে করে যদি কিছু জুয়েলারিজ, যদি কিছু সুন্দর এক্সক্লুসিভ জুয়েলারিজ পারচেস করতে চাও, তারা চটপট চটপট করে সুমনার সাথে লাস্ট মিনিট কালেকশনও দেখে নাও আর যোগাযোগ করে নাও। ওর কাছে দারুণ দারুণ ক্লাসি সব কালেকশন পেয়ে যাবে, একদম ডিফারেন্ট দেখতে। আর এখন সত্যি কথা বলতে রেগুলার আমি তো বাড়িতে বসে থাকি, কিন্তু যারা ধরো প্রত্যেকদিন ওয়ার্কিং ওমেন, যারা বাইরে কাজ করছে, যে উইমেনরা, তো তাদের জন্য কি হয়, তো এবার তারা রেগুলার সোনার গয়না পরে বেরোনোটা কোনো একটা জাস্টিফাইড ব্যাপার নয়, তো যার জন্য তাদের একদম এইটা পারফেক্ট চয়েস হতে পারে। তো তোমরা যাবে এবং সুমনার কাছে 8820039906 নম্বরে যোগাযোগ করে নিবে, ঠিক আছে? আর বাচ্চাদের জন্য এরকম ধরনের ছোট্ট ছোট্ট জুয়েলারিজও খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগে ওদেরকেও, তো তোমরা তাদের জন্য দেখতে পারো। এবারে কি বললাম যে আমি হোটেলের গল্পটা বলবো, যে গল্পটা আমি এক্ষুনি শুনে এসেছি। আমি যে রিসর্টে গেছিলাম, সেই রিসর্টের রেস্টুরেন্টে গেছিলাম, আজকে তো আমরা চেক ইন করিনি, আজকে আমরা ছিলাম না, আমরা গেছি, গিয়ে আবার সকালবেলা থেকে গিয়ে লাঞ্চ বাঞ্চ করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ওখান থেকে বাপাস, ঠিক আছে? তো এই ঘটনাটা হচ্ছে ওনাদের, মানে এই রিসর্টের যে ওনার, এবার তার কোনো একটা রিলেটিভ বা কেউ হয়, এদের বাড়ির সকলেরই না কম বেশি হচ্ছে এরকম হোটেল বা রিসর্টের বিজনেস বিচ সাইডে। তো আমি এক্সাক্ট লোকেশনটা তো কখনোই বলবো না, কারণ এটা সম্পূর্ণ একটা বিজনেস প্রপার্টির ওপর ঘটনাটা। তো আমি জাস্ট কোনো নাম বা কোনো লোকেশন মেনশন না করে শুধু ঘটনাটা বলছি। তো রিসর্টটা তৈরি হয়েছিল প্রায় 10 বছর আগে। 10 বছর খুব ভালো রান করেছে এবং 10 বছরে খুব তারাক্কি করেছে। মানে 10 বছরে ধরো তোমার ওখানে এত ডেভেলপড হয়েছে রিসর্টটা। প্রথমে শুরু হয়েছিল কতগুলো রুম দিয়ে, আস্তে আস্তে রুমটা বড় হলো, যেরকম সব রিসর্টগুলোই দেখবে একটা ডেভেলপ করে যায়, ধীরে ধীরে একটা সুইমিং পুল হলো, তারপর একটা ছোট্ট ওয়াটার পার্কের মতন করেছে। এখন বিচ সাইডে ম্যাক্সিমাম রিসর্টেই তোমার ওয়াটার পার্ক করে দেয় ছোট ছোট করে, মানে খুব বড় কিছু ছিল না, ওই মাঝখানে একটা স্লিপের মতন, কিন্তু সেটা কি বলতো, ওই মুখের একটা জায়গা থেকে গোল পাইপ লাইনের মতন করা আছে, বড় মোটা প্লাস্টিকের। তো ওই পাইপের মধ্যে দিয়ে তোমাকে ঢুকে যেতে হবে, ঢুকে তুমি বেরিয়ে এসে আবার ঝপাং করে জলের মধ্যে পড়বে, এরকম একটা ছোট্ট সেট আপ মতন করা ছিল, স্লিপের মতো। তো এরকম ছোট বড় সবাই চড়তে পারবে, ওরকম একটা তোমার ওয়াটার পার্ক মতো ছোট্ট করা আছে, খুব সুন্দর।
চারিদিকটা সুন্দর করে গার্ডেনিং করা আছে, তো সব মিলিয়ে রিসর্টটা খুবই ভালো চলতো, একদম বিচ সাইডে। তো লেট নাইট অবধি সবাই সাইডে বসে, ওখানে সুন্দর রক টাইপের করা আছে, ওখানে আড্ডা মারতো। যখন ওই গ্যাং অফ বয়েজ যায়, তারা তো অনেক রাত পর্যন্ত ড্রিঙ্ক করে বা এরকম চলে, তো তারা আড্ডা ফাড্ডা মারতে ওইখানটাতে খুব মানে এনজয় করে। তো বেসিক্যালি রিসর্টটা খুব ভালো চলতো এবং 10 বছর রমরমিয়ে ব্যবসা করেছে। তো 10 বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে ওই রিসর্টে প্রচুর কিছু শুরু হলো। মানে কি কি হলো পরপর ঘটনাটা আমি ডেসক্রাইব করছি। প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওখানে একটা ফ্যামিলি এসছিল, একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, তাদের একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসছে। তো ভদ্রমহিলা বাড়িতে মানে ঘরে চেক ইন করার পর থেকেই ওনার নাকি আনকমফোর্টেবল লাগছে। উনি সমানে বলে যাচ্ছেন আমার এখানে ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। তো ওনার হাজবেন্ড নাকি বারবারই ওনাকে বোঝাচ্ছেন, বলছেন, এমনকি উনি রিসেপশনেও নাকি 2-3 বার এসে বলছেন যে তোমাদের কি রুমটা একটু চেঞ্জ করে দেওয়া যাবে, কোনোভাবে পসিবল? তো ওরা বলছে না স্যার, আমাদের তো আজকে খুব মানে ভীষণ ক্রাউড আছে, তো সব এঙ্গেজড, আমাদের এখন কোনো রুম নেই খালি, নাহলে একটু ওয়েট করুন, আমরা কাল বা পরশুদিন ট্রাই করতে পারি। তো বলছে আমি তো পরশুদিন বেরিয়ে যাব, কিন্তু আমার জানি না স্ত্রীর কি এমন অসুবিধা হচ্ছে, এত সুন্দর রুম, ভিউও পাচ্ছে, কিন্তু তবু ওর না ওই রুমটা ভালো লাগছে না। তো ওনার হাজবেন্ড ভাবলো যে হতে পারে রুমটাতে হয়তো কোনো কারণে ওর এরকম লাগছে, ঠিক আছে। তো রিসেপশনে কথা বলে বললো যে আমরা কালকে চেষ্টা করছি, বাট আজকে আমরা কোনোভাবে রুমটা চেঞ্জ করতে পারবো না। সকালবেলা ওরা জাস্ট চেক ইন করার পর এলো, এসে লাঞ্চ বাঞ্চ করে তারপরে সুইমিং পুলে নামলো, খানিকক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলো, করে তারপরে আবার ঘরে গেল। সন্ধেবেলা যেরকম রেডি হয়ে বেরিয়ে এলো। তো বরটা না বলছে কি সমানে নোটিস করছে যে বউটা একটু মন মরা হয়ে গেছে। একটা জায়গায় কেউ ঘুরতে গেলে হোটেলে এসে তো আরো উৎফুল্ল হবে, তার তো আরো ভালো লাগবে, মজা হবে, সেই জায়গাতে এসে না কেমন যেন চুপ করে কেমন মানে কারোর সাথে কথা বলছে না, যে জানে ওর নেচারটা ভীষণ লাইভলি, সে মেয়ে যদি এরকম চুপ করে যায়, তো বারবার বলছে তোমার কি প্রবলেম হচ্ছে, তোমার কি হচ্ছে, ও কোনো লাস্টের উত্তরই দিচ্ছে না, বলছে না আমার কিছু সমস্যা হচ্ছে না। তো অনেকক্ষণ পরে ওরা যখন ডিনার করতে যাবে, ওর হাজবেন্ড বলছে চলো এবার তাহলে ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, তুমি তো এনজয় করছো না এখানে, তোমার কি যে হলো। তো ও বললো যে আমি এখন খাবো না, আমার না খেতে ভালো লাগছে না, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটা কাজ করো তোমরা বরং খাওয়া দাওয়া করো, তুমি বাচ্চাটাকে খাইয়ে নিয়ে ওপরে এসো, আমি একটু ওপরে গিয়ে রেস্ট করি, আমার মাথায় পুরো ছিঁড়ে যাচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে একটা, আমি এই রিসর্টে ঢোকার পর থেকেই না আমার কেমন যেন একটা সাফোকেটিং লাগছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তো ওর হাজবেন্ড বললো ঠিক আছে, ওর যখন এতটা কষ্ট হচ্ছে আজকে একদিন না খেলে কিচ্ছু হবে না, তাহলে না খাবে না খাক। ওকে রুমের চাবিটা দিয়ে বললো তুমি যাও, আমি আসছি বাচ্চাকে নিয়ে। তো উনি রুমে চলে গেছেন। হাজবেন্ড দরজাটা যখন নক করছে, ভেতর থেকে লক করা, কিছুতেই দরজা খুলছে না। আবার সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট কিটা নেওয়ার জন্য নিচে রিসেপশনে আসে, এসে বলছে যে আমাকে এরকম খুলতে হবে, এক্ষুনি আমার দরজা খুলতে হবে, আমার ওয়াইফ ভেতরে ছিল, বলছিল ভীষণ শরীর খারাপ, বুঝতে পারছি না, কোনো এমার্জেন্সি হয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ ধরে দরজা নক করছি, কিছুতেই দরজা খুলছে না, আপনারা তাড়াতাড়ি চলুন। রিসেপশন থেকে সবাই মিলে দৌড়ে গেছে, আর একটা যে কি ছিল সেটা দিয়ে দরজাটা খোলার পরে দেখছে ওই ভদ্র মহিলা কমপ্লিটলি নেকেড কন্ডিশনে ওপর থেকে হ্যাংড, এবং তার বিভৎসতা এতটাই, মানে চোখ দুটো যেন মনে হচ্ছে কিছু একটা দেখে ভয়ে বিস্ফোরিত, চোখগুলো ঠিকরে বেরিয়ে চলে আসছে, জিভটা ঝুলে পড়েছে, সে একটা ভয়ঙ্কর লাগছে। আর গলার কাছটাতে না মানে দড়িটা এমনি তো যেখান দিয়ে তোমার ফাঁসটা লেগেছে, তার বাদেও আরো কতগুলো এরকম স্ট্রেপস, মানে কিরকম যদি কেউ একটা দড়িটাকে এরকম শক্ত করে গলার মধ্যে পেঁচিয়ে ধরে কয়েক পাক দিয়ে এরকম টেনে নিয়ে তোমার শ্বাসরুদ্ধ করে দেয়, তাহলে যেরকম ভাবে গলার মধ্যে কতগুলো ছাপ বসবে, ঠিক সেরকম যেখানটা হ্যাং হয়েছে সেই জায়গাটা বাদ দিয়েও বাকি পুরো গলাটাতে না এরকম স্ট্রিপসের মতন রয়েছে। মানে দেখে বোঝা যাচ্ছে কেউ যেন প্রবল জোরে বেশ কয়েকটা ফাঁস দিয়ে মানে গলাটাকে খুব জোরে চেপে ধরে শ্বাসরুদ্ধ করেছে। তো এবার স্বাভাবিকভাবেই ওনারা তো প্রচন্ড এইটা নিয়ে তোলপাড় করে দিচ্ছেন যে কি করে হতে পারে। এবার
তখন হোটেলের অথরিটি থেকে পার্সনরা আসে, তো তারা বলে যে দেখুন এটা তো সুইসাইড কেস মনে হচ্ছে, এটা তো কোনোভাবেই, আমাদের ঘরে যথেষ্ট প্রোটেকশন আছে, আমরা দেখে নিচ্ছি, দেখুন সিসিটিভি ক্যামেরাতে কেউ ওঠেনি নামেনি সিঁড়ি দিয়ে, এই রুমে কে আসবে, কেউ আসেনি সিঁড়ি দিয়ে, তো সেক্ষেত্রে এটা সুইসাইড কেস, এটা নিয়ে আপনি পুলিশ কেস টেস করবেন না। তো প্রথমে তো সেই লোকটা রাজি হবে না, প্রচন্ড তেতে গেছিল যে না আমাদের কিছু একটা হয়েছে, এটা মার্ডার, এটা কখনোই নর্মাল মৃত্যু হতে পারে না, আমার ওয়াইফ কেন সুইসাইড করবে। গেছিল, মানে লাশটাকে নামানোর পর পোস্টমর্টম করতেও নিয়ে যেতে হয়েছিল বাধ্য হয়ে, পুলিশও এসেছিল, সবই হয়েছিল, কিন্তু যেহেতু বুঝতেই পারছো মানে ওইখানে অত বড় প্রপার্টি নিয়ে অত বড় বিজনেস চালাচ্ছেন তিনি, যথেষ্টই ইনফ্লুয়েন্সিয়াল, তো সেক্ষেত্রে অবভিয়াস ব্যাপার যে তার কাছে হার মানতে বাধ্যই হবে একজন সামান্য মধ্যবিত্ত মানুষ, তো সেখানে ওই ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। তো এরপর যে ঘটনাটা ঘটলো, সেকেন্ড ঘটনাটা আরেকটা নাকি রুমে হয়েছে, মানে একটা রুমে কিন্তু নয়, এগুলো না মানে পুরো হোটেলটাতেই নাকি বিভিন্ন রুমে বিভিন্ন রকমের প্রবলেমস হচ্ছে। তো আবার ওরকম একটা ছোট্ট ফ্যামিলি ওখানে চেক ইন করেছে, মা বাবা আর তাদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসছে। এবার সেই বাচ্চা ছেলেটা, অনেক বাচ্চারা দেখবে তোমার খেলনাপাতি নিয়ে যায়, যেমন আজকেই আমার ছেলে ফুটবল নিয়ে গিয়ে বিচে প্রচুর ফুটবল খেলে, তো আজকে ওকে ফুটবল খেলতে নিয়ে যাওয়া হয়েছিল, ও সি বিচে গিয়ে ফুটবল খেলে তারপরে এতক্ষণে ফিরে এসে বোধহয় ঘুমিয়ে পড়লো, কালকে আবার স্কুল আছে। এনিওয়েজ, তো এবার ওই বাচ্চাটা ওরকম প্রচুর ছোট ছোট গাড়ি টাড়ি এরকম নিয়ে এসেছিল যেগুলো ব্যাটারি চালিত। তো কি হয়েছে, যথারীতি ওরাও রাত্রেবেলা ওরকম খেয়ে দিয়ে শুতে গেছে, ওদের বক্তব্য অনুযায়ী ওরা নাকি যতবার ওই সমস্ত যে মানে যেগুলো ব্যাটারিতে চলছে ওই যে ছোট্ট ছোট্ট টয়েস গুলো আছে, তো সেগুলো যতবার ওরা অফ করে দিচ্ছে ওগুলো নাকি অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে। এইবার বারবার উঠে ওই টয় ট্রেন নিয়ে এসেছিল, ওগুলো অফ করছে, বারবার ওটা চলতে শুরু করছে, অন হয়ে যাচ্ছে, যেগুলোতে মিউজিক বাজে সেগুলো বাজতে শুরু করছে। তো এমনিতেই ওরা খুব ভয় পেয়ে যায়। এরপর স্বাভাবিকভাবেই ওই যে ভদ্রমহিলা ছিলেন, ওনার ঘুম আসছে না, উনি ভাবছেন যে কি হচ্ছে কি ঘরটার মধ্যে, এই খেলনাগুলো এরকম সব নিজে থেকে চলতে শুরু করছে কেন। যতই টেকনিক্যাল ফল্ট হতে পারে হয়তো কোনো খেলনার, কিন্তু একসাথে এতগুলো খেলনা একই রকম ভাবে এরকম হঠাৎ করে চালু হয়ে যাচ্ছে, এটা কি করে পসিবল, সব খেলনাগুলোই একসাথে খারাপ হয়ে গেল। তো ওদের ভীষণ ভয় লাগে। তো ভদ্রমহিলা বলছে আমি শুয়ে তোছি কিন্তু ঘুম আসছে না, তো ঘুম আসছে না অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে করতে হঠাৎ নাকি উনি দেখেছিলেন যে ওনার বাচ্চাটার একদম নিচে পায়ের দিকের কাছে মনে হলো একটা মহিলা ছায়ামূর্তি মতন কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। উনি চিৎকার করে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ওনার হাজবেন্ডকে বলে এই রুমে থাকা যাবে না, এই রুমে কিছু একটা তো আছে, এক্ষুনি আমরা চেক আউট করবো। সেই রাত দুপুরে নাকি ওরা রিসেপশনে এসে সকলকে তোল পার করে চিৎকার চেঁচামেচি করে ওঠো ওঠো ওঠো, তো সবাই উঠে পড়ে। সবাই বলছে না কিছু নেই ম্যাডাম, কি থাকবে রুমের মধ্যে, বলছে না আমরা এই রুমে থাকবো না। বলছে এত রাতে আপনারা চেক আউট করে কোথায় যাবেন, এখন তো কোথাও চেক ইন করা যাবে না। বলছে আমাদের তাহলে রিসেপশনে একটু বসতে দিন, আমরা বাকি রাতটা এখানে বসে কাটিয়ে দিচ্ছি, ভোর হতে না হতে আমরা এখান থেকে বেরিয়ে যাব, টাকা পয়সা কিছু ফেরত লাগবে না, কিন্তু ওই রুমে আমরা থাকবো না। তো ঠিক আছে, যথারীতি এখন ওদেরকে জোর করে তো আর ওই রুমের মধ্যে ধাক্কা দিয়ে ঢোকানো যায় না, তো তারা ওই বাইরের রিসেপশনে বসে পুরো রাতটা কাটিয়ে ওরা পরদিন সকালবেলা নাকি হোটেল থেকে চেক আউট করে চলে গেছিল এবং তারপর অন্য কোনো হোটেলে বা অন্য কোনো রিসর্টে ওরা চলে যায়। যাই হোক, তো এরকম পরপর ধারাবাহিকভাবে প্রচুর ঘটনা ঘটছিল। এছাড়া ছোটোখাটো ইনসিডেন্ট তো ছিলই, যেমন ধরো আরেকটা ইনসিডেন্ট লাইক একজন কেউ হঠাৎ করে সিঁড়ি দিয়ে পড়ে গেল, সে মানে এখন দাবি করছে যে কেউ এসে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, অথচ কাউকে দেখতে সেও পায়নি বা সিসিটিভিতেও দেখা যাচ্ছে না কাউকে বা কেউ নেই, বা রাত্রেবেলা শুতে গেলে করিডোরে কিংবা সিঁড়ি দিয়ে ওঠা নামার দুম 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 ধুপ 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 করে পায়ের আওয়াজ, এইসব জিনিসগুলো তো টুকটাক চলতোই। এরপর আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে ওখানে। সেই ঘটনাটা কি ঘটলো না, একটা পুরো ফ্যামিলি এসছে, মানে বেশ বড় একটা ফ্যামিলি, এবং ওরা বোধহয় ডরমেটরি নিয়েছিল, যেহেতু ওরা পুরোটাই বাবা কাকা জ্যাঠা সবাই যে যার নিজের লোক, তো ওরা একটা ডরমেটরির মতন বড় রুম নিয়েছিল যেখানে পরপর তোমার 10টা বেড ছিল। তো ওই রুম আর ওদের ওই বাথরুমটা ওরাই পুরো নিজেরা ইউজ করছিল। এটা একটা মারবাড়ি ফ্যামিলি। তো এখন ওরা রাত্রেবেলা ডিনার করার পরে বোধহয় সম্ভবত যিনি ছিলেন হচ্ছে ওই ছোট কাকা এরকম কেউ হবে ওই ফ্যামিলির, তো ওই কাকুটা বলছেন যে তোমরা সবাই রুমে যাও, আমি একটু স্মোকের ওনার হ্যাবিট ছিল, তো বললো আমি একটা সিগারেট খেয়ে আমি আসছি রুমে। তো সবাই রুমে চলে গিয়েছে, যে যার মতো দাদু থেকে শুরু করে দিদা বাকি যে ভাইয়েরা ছিল সবাই শুয়ে টুয়ে গেছে।
এবার ওই ছোট কাকা যিনি ছিলেন তিনি অনেকক্ষণ ধরে ফিরছে না। এবার কাকিমা ছটফট ছটফট করছে বাচ্চাটাকে নিয়ে, যে কি হলো, আমার হাজবেন্ড এখনো কেন ফিরছে না। তো তারপর ওই জেঠুদেরকে ডেকে বলছে যে দেখো না দাদা, ও তো গেল, বললো যে তোমরা চলে যাও, আমরা সিগারেট খেয়ে আসছি। তো তারপর তো আর এলো না। এবার যথারীতি ওরা বেরিয়েছে, বেরিয়ে তন্ন তন্ন করে খুঁজছে, পুরো রিসর্ট ছানবিন করা হলো, কিন্তু কোথাও নেই। মানে ওই ভদ্রলোক রীতিমতো উধাও হয়ে গেছেন। তাহলে উনি গেলেন কোথায়? ঠিক আছে, উনি গেলেন কোথায়? তো এবার ওনাকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কোথাও নেই। তো ওরা বললো যে খুব চিন্তার ব্যাপার, ঠিক আছে আজকে রাতটা একটু দেখি, সকাল হতে না হতেই আমাদেরকে আগেই থানায় যেতে হবে এবং এখানে লোকাল পুলিশকে আগে ইনফর্ম করতে হবে, তারপরে ইনভেস্টিগেশন স্টার্ট করতে হবে। একটা জলজ্যান্ত মানুষ উধাও কোথাও থেকে হয়ে গেল। এবার সিসিটিভি চেক করা হচ্ছে, না উনি গেট দিয়েও বেরোননি, মেন গেটটা দিয়েও না উনি ক্রস করে বাইরে গেছেন, তাহলে উনি ভেতরেই আছেন। আর গেট উনার যখন ডিনার ওদের কমপ্লিট হচ্ছে তার আগেই বাইরের গেটটা বন্ধ হয়ে গেছে, তারপরে যদি খোলা হয়ে থাকে তাহলে সেটার ফুটেজ ডেফিনেটলি থাকবে। এবার চারিদিকে খুঁজছে, কোথাও নেই, কোথাও নেই। গার্ডরা সবাই খুঁজে টুজে এসে তো বসলো যে না কোথাও পাওয়া যাচ্ছে না, তো পরদিন ওদের থানায় যেতে হবে। এবার ভোরবেলা উঠে রীতিমতো, আর ওনারা বেশ অনেকজন 4-5 জন ভাইটাই ছিল, তো রীতিমতো সেই দাঙ্গা লেগে যাওয়ার মতন একটা ব্যাপার। রিসেপশনে গিয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে যে কি ব্যাপার, কি একটা জলজ্যান্ত লোক আপনাদের রিসর্ট থেকে উধাও হয়ে যায়, আপনাদের কোনো মানে ট্রেস করা যায় না, কি মজা পেয়ে গেছেন, এগুলো ইয়ার কি হচ্ছে। তো বলছে আমরা এক্ষুনি পুলিশ কেস করবো, অমুক তমুক। যে ওনার ছিল তিনিও চলে এসেছেন যে কি হয়েছে কি হয়েছে। তো উনি বলছেন আপনারা ঠান্ডা হন, আমরা দেখছি, আমরা ইনভেস্টিগেট করবো, ডেফিনেটলি পুলিশই ইনভেস্টিগেট করবে। একটা মানুষ তো উবে যেতে পারে না, কোথায় গেল সেটা তো আমাদের জানতে হবে, দেখতে হবে। তো ইতিমধ্যে যখন এদিকে এত গন্ডগোল চলছে, ওনারা তো একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ওদেরকে শান্ত করে বলছেন আপনারা একটু শান্ত হন, চিৎকার চেঁচামেচি করবেন না প্লিজ, আপনারা রিসেপশনে একটু শান্ত হয়ে বসুন, আমরা দেখছি ম্যাটারটা, এখানে বাকি যে গেস্টরা আছে তাদের যেন কোনো রকম কোনোভাবে তারা ডিস্টার্ব না হয়। তো ওই যে পুলটা ছিল, আর আমি বললাম না পুলের মাঝখানে ওয়াটার পার্ক মতন করা ছিল, তো ওইখান থেকে পুলের ভেতর থেকে হঠাৎ ভীষণ চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। সবাই যখন দৌড়ে গেছে, গিয়ে দেখছে ওই যে মারা গেছেন মানে যে ভদ্রলোককে পাওয়া যাচ্ছিল না, তার বডিটা আর কি ভাসছে এরকম জলের মধ্যে। আর একজন ভদ্রমহিলা থরথর থরথর করে চিৎকার করে কাঁদছেন আর মানে কাঁপছেন। কি হয়েছে না, ওই ভদ্রমহিলা স্বাভাবিকভাবেই সকালবেলা উনি ঘুম থেকে উঠে ওনার চাটা খেয়ে এবার উনি সুইমিং পুলে নামবেন বলে রেডি হয়ে এসছেন। আর মেয়েদের যেরকম একটু হয় ছেলে মানুষই বুদ্ধি, এবার উনি কি করেছেন ওই স্লিপের ওপর উঠে ওই যে পাইপটা ছিল ওই পাইপের মধ্যে হুশ করে নেমে গেছেন। এবার নেমে বলছেন যে কিছুটা আসার পরেই হঠাৎ করে ভেতরে একটা কিছুর সাথে উনি ভীষণ জোরে ধাক্কা খেয়েছেন এবং উনি বুঝতে পারছেন উনি কি দিয়ে সজোরে নামছেন। সুতির গেঞ্জি যদি তুমি পরো ওয়াটার রাইডস গুলোতে দেখবে তাহলে তুমি ভেতরে আটকে থাকবে। তো ওই যে ভদ্রলোক ছিলেন গত রাত্রে উনি কিন্তু একটা সুতির টি শার্ট পরেছিলেন, যার জন্য ওই নলটার মধ্যে মানে ওই পাইপ লাইনটার মধ্যে ওনার বডিটা আটকে ছিল। এবার ওই ভদ্রমহিলা ওপর থেকে এসে সজোরে ধাক্কা মারাতে উনার বডি শুদ্ধ ওই নিচের জলের মধ্যে ঝপাং ঝপাং করে দুজনে এসে পড়েছে। মানে প্রথমে ওর ডেড বডিটা পড়েছে, তারপরে আবার উনার বডিটা এসে নেমেছে। আর তখন উনি যখন রিয়েলাইজ করেছেন যে এটা একটা ডেড বডির সাথে ওনার ক্লাসটা হয়েছে, তখন উনি মারাত্মক ভয় পেয়ে চিৎকার করে মানে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করে ফেলেছেন আর কি। এবার তো সবাই এসে দেখে অবাক যে তার মানে কি এমন ঘটলো, মানে এটা তো মার্ডার কেস তাহলে। এবং পরিষ্কার ওই ভদ্রলোকের কি দেখে মানে কিভাবে উনি মারা গেছেন বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি, শ্বাসরুদ্ধই হয়ে গেছিল হয়তো কোনোভাবে, কিন্তু তার চোখ মুখ যেন মনে হচ্ছে ড্যাবা ড্যাবা হয়ে বেরিয়ে চলে এসেছে, মানে কিছু একটা দেখে পুরো বিস্ফোরিত দৃষ্টি এরকম। তো ওইভাবে বডিটা পুরো উনি গিয়ে সজোরে ধাক্কা মারেন এবং ওই পাইপের মধ্যে দিয়ে পুরোটা মানে উনি তখনও বুঝতে পারেননি যখন ধাক্কাটা খেয়েছে না, উনি বলছেন যে আমি তখনও বুঝিনি যে আমার কিসের সাথে ধাক্কাটা লাগলো, মানে তখনও ভেবেছে হয়তো তাহলে নিচে কেউ ছিল ঢুকে হয়তো তার ঘাড়ে এসে পড়েছে, কিন্তু পরে যখন বেরিয়ে দেখেছে ওটা একটা পুরো মানে চোখ মুখ এরকম বেরিয়ে ঠিকরে আসা, রক্ত টক্ত লেগে আছে শুকিয়ে, মানে অনেকক্ষণ আগে মারা গেছে বোঝা যাচ্ছে, ওরকম একটা ডেড বডি ওরকম বেরিয়ে এসেছে ওর সাথে, তখন বিভৎস ভয় পেয়ে গেছে। তো যথারীতি ওই সঙ্গে সঙ্গে জল থেকে বডিটা তোলা হলো, পুলিশ এলো। সেই কেসটাও মানে একটুখানি বেশ এইটা না একটু ছড়িয়ে গেছিল আর কি, বেশ রিউমার টিউমার স্টার্ট হলো এই কেসটার পরে যে এই রিসর্টে কিছু গন্ডগোল আছে, কিছু একটা হচ্ছে, এরকম একটা ব্যাপার চলছে এবং সেটা নিয়ে বেশ তোলপাড়ি হলো বলা যায়, ঠিক আছে।
বেশ তোলপাড়ি হলো। আচ্ছা, আরো একটা ঘটনা এর পরে যেটা লাস্ট এই রিসর্টে ঘটে। তো এই ঘটনাটা হয়ে গেল, এই ঘটনাটা হয়ে যাওয়ার পরেও প্রচুর দিন বোধহয় কেস টেস চলছিল, সেটা ধামাচাপা দিতে ওনারকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কিন্তু তবু কোনোভাবে এটাকে সামাল দিয়েছিল। মানে ওই সব কেস চড়িয়ে দেওয়া হয় যে হয়তো উনি রাতের অন্ধকারে বুঝতে পারেননি উনি কেন পুলে নামতে গেছেন, রাত্রি 8টার পর তো আমাদের নিয়ম নেই পুলে নামার, তবু উনি পুলে নেমেছেন, হয়তো কোনোভাবে ওই সুতির টি শার্টটা পরেছিলেন বলে ভেতরে আটকে গেছেন আর নামতে পারেননি, সেখানে হয়তো শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু উনার গায়েও প্রচুর স্ক্র্যাচ মার্কস ছিল, উনার গলায় এরকম মানে দড়ির দাগের মতন কিছু কিছু এরকম দাগ দেখতে পাওয়া গেছিল। তো ওটাও একটা কাইন্ড অফ মার্ডার, সেটা বোঝা যাচ্ছিল, কিন্তু কে মার্ডারটা করছে সেটা বোঝা যাচ্ছিল না, এবং কোনো ফুটেজে ধরা পড়েনি। লোকটাকে সিগারেট খেতেও দেখা গেছে লনের ওপরে, কিন্তু তারপর লোকটা একবার চলে গেল ওই পুলের দিকে, তারপর যেন ভ্যানিশড। এরপর লোকটার কি হলো, তারপরে কি করে ওই পাইপলাইনের ভেতরে এলো, সেটার আর কোনো ফুটেজ কভার নেই। ঠিক আছে, ওরা অনেকগুলো ফুটেজকে মানে ক্রস চেক করলো যে দেখি একবার যে এই দিক দিয়ে এই অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে কিনা, ওই অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে কিনা, কিন্তু কোনো দিক দিয়েই কোনো কিছু হলো না। তো এরপর যেটা হলো লাস্ট ইনসিডেন্ট, তো এই ঘটনাটা ওই কোনোভাবে ধামাচাপা পড়লো যে সুতির টি শার্ট উনি পরেছিলেন, যার জন্য উনি নিজেই হয়তো ওপর দিয়ে নামতে গিয়ে ভেতরে আটকে গেছেন এবং ভয় পেয়ে মানে প্যানিক করে হয়তো হার্ট অ্যাটাক এসে গেছে বা কিছু একটা ঝামেলা হয়েছে, এই করে আর কি ওটাকে বন্ধ করে দেওয়া হলো কেসটা। তো তারপর লাস্ট যে ঘটনাটা ঘটে ওখানে সব থেকে ভয়ঙ্কর আরো একটা ঘটনা, সেটা হচ্ছে একদল ছেলে, মানে একদম ইয়াং ছেলেদের গ্রুপগুলো যেরকম যায় না বিচ সাইডে একসাথে ঘুরতে পার্টি করতে, তো ওরকম একদল ছেলে গেছে। তো ওই ছেলেগুলো গিয়ে ওরা ওই রকম লেট নাইট পর্যন্ত হার্ড ড্রিঙ্কস নিচ্ছিল বাইরে ওই রকটাই বসে, ডিনার বিনারও করা হয়ে গেছে ওদের। তো তারপর এসে ওরা বাইরে বসে ওখানে ড্রিঙ্কস নিচ্ছে। এবার ওদের ঠিক যে রকটা তার পাশের রকটাতে একটা মানে প্রচন্ড সুন্দরী একটা মেয়ে এসে নাকি বসেছিল। তো সেই মেয়েটা এসে বসার পরে স্বাভাবিকভাবেই ছেলেগুলোর একটু দৃষ্টি তো ওদিকে আকর্ষিত হবেই, এবং ছেলেগুলো ওদিকে তাকাচ্ছে। তা তাদের মধ্যে একটি ছেলে ওই মেয়েটির সাথে গিয়ে কথা বলে যে তোমরা কোথা থেকে এসেছো, তোমার সাথে কে কে এসেছে। তো মেয়েটা দেখায় যে ওই একটা রুম দেখিয়ে বলে ওটা আমাদের রুম, ওই রুমে আমি এসেছি, আমরা কিছু ফ্রেন্ডসরা আমরাও এসেছি। তো বলছে ঠিক আছে। তো দুজনে কথা বলতে স্টার্ট করেছিল, একটু গল্প করার পর তো ওর বন্ধুরা যখন ডান হয়ে গেছে তো ওরা বলছে আমরা তাহলে চলে যাচ্ছি, ভাই তুই কি করবি। তো এবার ওকেও ডাকছে সবাই। তো ও তখন বলছে কি একটু দাঁড়া না, তোরা যা, আমি একটু গল্প করছি, আমি এক্ষুনি চলে আসবো। তো এবার বন্ধুরা যেরকম হয় পেছনে লাগে ওরকম ভাবে বলছে যে যা যা গল্প করবি, খুব গল্প করবি, যা যা মজা লেলে মানে এরম একটা ব্যাপার। ওর পেছনে লেগে টেগে মজা টজা করে ওরা চলে গেছে। এবার চলে গিয়ে ওরাও রুমের মধ্যে কিন্তু ঘুমোয়নি, তখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে, 1:30 বাজে। ওরা রুমে গিয়েও বসে বসে আড্ডা মারছে, কয়েকজন তাস খেলছে, এইসব করছিল একটা রুমের মধ্যে গ্যাদারিং করে। এবার অনেকক্ষণ হয়ে যাচ্ছে দেখে ওদের এবার না কি মনে হলো যে একবার দেখবো যে ছেলেটা কি করলো, কোনো একটা আননোন মেয়ের সাথে কোথায় বা গেল। যদিও রিসর্টটা পুরো চারিদিকে বাউন্ডারি কভার করা আছে, কি আর হবে এর মধ্যে, কিন্তু তবু একটা টেনশন তো হয়, ওদের সাথে এসছে যতই হোক। তো ওদের মধ্যে দুজন বেরিয়ে গিয়ে দেখছে যে না রকে বসে, যে রকটাতে বসে ওরা একদম বিচ সাইডে গল্প করছিল, তো সেখানে নেই, মেয়েটাও নেই ছেলেটাও নেই। তো ওরা খুব মানে অবাক হয় যে কোথায় গেল এত রাত্রেবেলা, কোথায় চলে যাবে দুজনে মিলে। তো তখন এবার ওরা নিজেরাই একটু মশকরা করছে যে কি জানি বাবা কোথায় গেল রে, তাহলে কি ওই রুমটাতে গেল, চল তো একবার গিয়ে নক করি, কারণ দেখতে তো হবে ওদের অত রাত্রেবেলা ছেলেটা কোথায় চলে গেল। তো ওরা গিয়ে একদম স্ট্রেট যে রুমটা মেয়েটা দেখিয়েছিল, যে মেয়েটা বলেছিল ওই রুমে চেক ইন করেছি, ওই রুমটাতে ওরা যায়। ওই রুমটাতে গিয়ে ওরা ওই অত রাত্রে নক করতে শুরু করে। এবার যখন ওরা ওই 2টোর সময় গিয়ে ওইখানে নক করছে, স্বাভাবিকভাবে রুম থেকে রুমের ভেতরে যে আছে সে তো খুব বিরক্ত হয়ে বেরিয়ে এসে বলছে কি হয়েছে, কি ব্যাপার। তো তখন দেখছে একটা বেশ মোটা সোটা ভদ্রলোক বেরিয়ে এসেছে, বলছে যে আচ্ছা আপনাদের এখানে ভেতরে আপনাদের সাথে কোনো মেয়ে এসছে, আমাদের বন্ধুর সাথে গল্প করছিল, তারপরে আমরা না ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। তো তখন ওই লোকটা বলছে আমার ঘরে কোথা থেকে মেয়ে আসবে, আর আমি তো আমার ফ্যামিলি নিয়ে এসেছি। তো স্বাভাবিকভাবেই ততক্ষণে ওনার স্ত্রী, ওনার একটা ছোট্ট বাচ্চা মেয়ে সবাই উঠে পড়েছে, কি হয়েছে এত রাত্রে কে এসছে। তো ওনার স্ত্রীকে দেখে ওরা বলছে যে আপনাদের কি আরো কোনো বড় মেয়ে আছে, বলছে না আমাদের আর কোনো মেয়ে নেই, আমরা তো এই একটাই বাচ্চা মেয়ে, আর আমি আর আমার স্ত্রী আছি, এখানে তো আর কেউ তো নেই।
এবার ওদের মাথায় তখন চলেছে যে তাহলে ও কোথায় গেল। এবার আবার ওই সঙ্গে সঙ্গে তোলপাড়, এবার ইয়াং ছেলেদের গ্রুপ, ওরা তো আর ছাড়বে না, এবার বাকি ফ্যামিলি বা একটু বয়স্ক মানুষকে তবু গোল খাওয়ানো যায়, এরা তো সেই ভীষণ রকচটা, সে মানে মেরে টেরে দেবে এরকম একটা ব্যাপার। ওরা সেই রিসেপশনে গিয়ে রীতিমতো ভাঙচুর করবার মতন একটা অ্যাপ্রোচ নিয়ে গিয়ে বলছে কোথায় গেল, এরকম এখানে বসে গল্প করছিল, কোথায়, শিগগিরই সার্চ করুন, বন্ধু আমাদের বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল এত রাত্রবেলা। তো এবার স্বাভাবিকভাবে ওরা আবার উল্টো চাপ দিচ্ছে যে এত রাত হয়ে গেছে, 2টো পর্যন্ত আপনারা কেন বাইরে বসে গল্প করছেন, তাও আবার আননোন লোকেদের সাথে যাদেরকে আপনারা চেনেনও না। তখন ওরা ডেসক্রাইব করে যে এরকম দেখতে কোনো মেয়ে কি আছে এখানে, এই হোটেলে এসেছে, চেক ইন করেছে। তো ওরা তো বুঝতেই পারলো না, ওরা স্ট্রেট বলছে না এরকম কোনো মহিলা আমাদের আজকে অন্তত চেক ইন করেনি, তো আমরা বলতে পারবো না কোনো রুমে এরকম আছে কিনা। তো এবার স্বাভাবিকভাবে এটা নিয়ে ওদের সাথে একটা বচসা হচ্ছে, কিন্তু এবার টেনশনও হচ্ছে ওদের যে তাহলে ও গেল কোথায়, ও গেল কোথায়। এই করতে করতে কোনোভাবে ওরা তো রাতটা কাটালো। সেদিনও ওরা পরের দিন পুলিশ স্টেশন যাবে। তো যখন যাবে তার আগে হঠাৎ হই হই চই চই কি না ব্যাপার, ওই একদম সামনে যে প্রাইভেট বিচটা ছিল ওই রিসর্টটার, ওই বিচে ওই ছেলেটাকে মৃতাবস্থায় পাওয়া যায়। মানে ওর বডিটা, মানে সমুদ্র টেনে নিয়ে যে চলে যায়নি এই অনেক ভালো, কিছু বোল্ডার ফোল্ডারে ওগুলো আটকে আছে বডিটা খুব বাজেভাবে। তো সেইখান থেকে বডিটা উদ্ধার করা হয় এবং পুরো মুখ চোখ থ্যাতলানো অবস্থাতে পাওয়া গেছিল, খুব নির্মম ভাবে মনে হচ্ছিল যেন কেউ ওকে হত্যা করেছে। এইবার এই ঘটনার পরে ওদের পুলিশ কেস হয় এবং রিসর্টটা কিছুদিনের জন্য পুরো একদম মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, পুরো সিল করে দেওয়া হয়েছিল যে এখানে একদম পরপর পরপর এরকম মার্ডার কেস হচ্ছে, তো কি ঘটনাটা ঘটছে। ইতিমধ্যে যেহেতু ওইখানকার যে ওনার ছিলেন উনি একটু মানে মারওয়ারি ছিলেন একজন, তো ওনারা একটু এই ব্ল্যাক ম্যাজিক ট্যাজিকে বিশ্বাস করে। তো ওদের ফ্যামিলিতে ওরা সবাই বলে যে আচ্ছা এখানে তো কেউ মার্ডার তো ডেফিনেটলি করবে না, ঠিক আছে, কিন্তু কিছু তো একটা হচ্ছে গন্ডগোল এই রিসর্টটাতে, তো একটা কাজ করলে হয় না, তোরা একবার দেখ না, কোনো একটা বাবাজি বা মাতাজিকে দেখিয়ে নিলে একটা হয় যে কি হচ্ছে এখানে। তো তারপরে ওরা একজন গুণিনের সাথে যোগাযোগ করে, সেই গুণিন নাকি ওই রিসর্টে আসে এবং সেখানকার মানে ওটাও পুলিশ পারমিশন নিয়ে ওনাকে আনতে হয়েছিল। ও এসে এরকম একটা স্কুপ নেয় মাটি, দেখে ওখানে জাজ করে বলে যে এই রিসর্টের দক্ষিণ পূর্ব কোণটা গিয়ে খুঁড়তে হবে। ওটা যখন খোঁড়া হয় তো দেখে ওটার থেকে একটা মাটির তলা থেকে একটা গোটা এরকম মানে স্কল, ঠিক আছে, একটা মাথার খুলি আর তার সাথে বেশ কিছু টুকরো টুকরো হাড়, এবং সেগুলো যে মানুষেরই হাড় সেটা বোঝা যাচ্ছে। তো ওরকম মাথার খুলি আরো কিছু হাড় ওটা পাওয়া যায় এবং ওগুলোকে উনি ওইগুলো সব তুলে নিয়ে আসেন এবং বলেন যে প্রত্যেকটা ঘর ছানবিন করলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ঘরের এই রুমে কিছু একটা হয়তো কোনো কাপড়ের টুকরো বা কিছু তোমরা পাবে। কোথাও দেখো লোকানো অবস্থাতে, মানে প্রত্যেকদিন ধরো রুম সার্ভিস যখন পরিষ্কার করে তারা তো ওপর ওপর ঝাড়ে বা পরিষ্কার করে, প্রত্যেকদিন একদম ডিভানগুলো যে থাকে সেগুলোর ভেতরে তলায় তোষক তুলে বা ধরে নাও ওয়ার্ড্রপগুলোর ওপরের দিকে, ওগুলো তো আর অত রুম সার্ভিস পরিষ্কার করে না। তো স্বাভাবিকভাবেই উনি বলেন যে তন্ন তন্ন করে খুঁজতে হবে। তো লোক লাগিয়েছিল ওই ওনার যে ছিল, তো প্রত্যেকটা রুম থেকে কম বেশি এই ছোট ছোট না লাল চেলি কাপড়ের টুকরো, সিঁদুর ল্যাপা এরকম পাওয়া যায় এবং সেগুলো উনি বলেন যে সব এক জায়গায় জোট করো, আমাকে এটা নিয়ে যেতে হবে, একটা যজ্ঞ করতে হবে এখানে। তো ওই গুণিন কি করেছিলেন, ওগুলো নিয়ে ওগুলো দিয়ে মানে সব জ্বালিয়ে ফেলেছিলেন, ওই একদম হাড়গোড় থেকে শুরু করে ওই কাপড়ের টুকরো সবগুলোতে একসাথে আগুন লাগিয়ে সেগুলোর যা ছাই উৎপাদন হয়েছিল সেগুলোকে একটা রুমালে করে নিয়ে উনি সঙ্গে নিয়ে গেলেন এবং বললেন আমি এখানে এসে অমুক দিনে একটা যজ্ঞ করব। সেই একটা যজ্ঞ ওখানে করা হলো। তো উনার বক্তব্য এটাই ছিল যে এই যে জমিটা এখানে আপনাদের পার্সোনাল মানে বাড়ির কেউ আছে যার সাথে আপনাদের কোনো ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে। তো তখন ওই যে ভাইটা ছিল তো উনি বলছেন যে হ্যাঁ মানে ঝামেলা বলতে কেন বলুন তো, আমার ছোট ভাইয়ের সাথে। তখন ওনার বলছে আমার যে ছোট ভাই তার সাথে আমার একটু এখানকার মানে মালিকানা নিয়ে একটুখানি ঝামেলা হয়েছে। তো বলছে যে মালিকানা নিয়ে ঝামেলা হয়েছে বলতে কি রকম ঝামেলা হয়েছে, বলছে আসলে ওনার যে ছোট ভাই সে একেবারেই অকর্মণ্য, ঠিক আছে, মানে কোনো কাজই সে করে
না, একটা অকম্মার ঠেকি, বসে বসে থাকবো আর খালি টাকা গুনবো, এইটা হচ্ছে ওর অ্যাটিটিউড। তো এবার যতই হোক দাদা তো ফেলতে পারে না, এবং দাদার যথেষ্ট একটা এস্টাবলিশড বিজনেস আছে, তো দাদার অনেকগুলোই বিজনেস আছে ওই ওনারটার। তো ওকে বলেছিল তুই এক কাজ কর, তোকে কিছু করতে হবে না, তুই এখানকার ম্যানেজার হিসেবে থাক, এখানটা দেখভাল করবি, তোকে আমি মাস গেলে তোর যাতে কোনো রকম ত্রুটি না থাকে, তোর ভালোভাবে চলে যাবে এরকম একটা হ্যান্ডসাম তোকে আমি প্যাকেজ দিয়ে দেবো, তোর কোনো অসুবিধা হবে না, কিন্তু তুই আমার হোটেলটা তাহলে তুই সামলা, তুই এটা দেখভাল কর। মানে একটা বানায়া বিজনেস পেয়ে যাচ্ছে সে পুরো রীতিমতো নিজের করে দেখার জন্য। এরপরেও মানুষের কি করে কাজ না করতে ইচ্ছা করে ভগবান জানে। মানে উনি এতটাই কুঁড়ে প্রকৃতির ছিলেন যে তারপরেও কি করতেন, ওখানে জাস্ট উনি ওই নামমাত্রই ছিলেন, সমস্ত বাকি কাজ তো বাকি যারা ছিল এমপ্লয় তারাই করতো, উনি ওই বসে বসে হট ড্রিঙ্কস নিতেন, একটা রুম পুরো নিজের বানিয়ে ফেলেছিলেন, সেটাকে নোংরা করে রাখতেন সারাদিন ধরে, এবং আরো আজে বাজে কাজও ওখানে করতে শুরু করেন। তো একদিন এইসব নিয়ে অলরেডি দুবার এই দাদা এসে ওনাকে ওয়ার্নিং দেয় যে তুই কিন্তু এটা ঠিক করছিস না, আমি তোর ওপর ভরসা করে, তোকে বিশ্বাস করে তোর ওপরে এই হোটেলের দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোকে এখানকার ইনচার্জ করে রাখছি, তুই কোথায় খেয়াল রাখবি তা না, তুই এখানে এই সমস্ত করছিস, তো এরকম করিস না, তুই কিন্তু একটুখানি মানে সিধে হয়ে যা। কিন্তু দুবার থ্রেট করার পরেও ওনার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আসলে যে মানুষের নেচার যে সে কাজ করবে না, তাকে তো জোর করে কাজ করানো যাবে না, না? তো সেই মানুষকে তখন কি করলো, এবার বাধ্য হয়ে উনি কি করবেন, আর এতবার ওয়ার্নিং দিচ্ছেন, এত কিছু করছেন, তবু সে ছোট ভাই কিছুতেই কোনো কাজ করবে না। মানে এক তো দেখভাল তো করবেই না, ছেড়েই দিলাম, উল্টে আরো যাতে রেপুটেশন উল্টে খারাপ হয়ে যাবে হোটেলের, এমন এমন কাজ করতো। তো এবার উনি ভয় পেলেন যে কোথায় মেয়ে ঘটিত কোনো বাজে কাজ করে ফেলবে বা কি হবে, একটা স্ক্যান্ডেল হবে, তো তার থেকে ভালো ওকে আমি বার করে দিই। তো ওকে একদম ওখান থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এবার যখন বহিষ্কার করে দেওয়া হচ্ছে তখন পায়ে ধরছে যে না আমি আর করবো না, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু উনি আর চান্স দেননি। উনি স্ট্রেট বলেছেন যে না আমরা কোনোভাবে আর তোমাকে রাখবো না, তুমি এখানে আসবে না, তোমার যদি দরকার হয় আমি তোমাকে কিছু পকেট মানি মান্থলি পাঠিয়ে দেবো, কিন্তু এই হোটেল থেকে তুমি চলে যাও। মানে এবার কি ওর মধ্যে আবার একটা অদ্ভুত অহং ছিল যে আমি হোটেলের এরকম ম্যানেজার বা আমি হোটেলের মানে হত্যাকর্তা বিধাতা, কারণ দাদা থাকে না, তো আলটিমেট আমি ওনার, আমার দাদার হোটেল। তো যখন লোক আসতো রোয়াব খুব দেখাতো, তো ওই জায়গাটাতে ওর হাতে ঘা লাগে, সবাইকে একদম নিজের আঙ্গুলে নাচাতো যে আমি যেটা বলবো সেটাই করতে হবে, আমার দাদার হোটেল, এই ব্যাপারটাও ছিল। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যদি হতে হয় কাউকে, তাহলে সেক্ষেত্রে তো তাকে সেই যদি হোলটা দেখাতে হয় তাহলে সেই এফর্টটাও তো দিতে হবে। কোনো এফর্ট ছিল না, কাজ তো লোকেরাই করতো সব, উনি খালি ওই রকম অকাজ কুকাজ করতেন আর তার উপরে আবার এরকম বড় বড় কথা বলতেন। তো সেটা আস্তে আস্তে প্রত্যেক দিনই কমপ্লেনগুলো আসতে থাকে ওই বড় ভাইয়ের কাছে, তো উনি আস্তে আস্তে শুনতেন, দেখতেন নিজে চোখে, এবং তারপরে উনি ওকে একদিন বহিষ্কার করে দেন। তো তখন ওর প্রচন্ড আর কি ইগো হার্ট হয় যে আমাকে এরম ভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে এমপ্লয়ীদের সামনে বের করে দিল অপমান করে। এবং যেটা ওই বলেছিলেন, ওই গুণিন বলেছিলেন যে এই জিনিসগুলো উনি কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে চালান করেছেন, খুব রিসেন্ট কোনোভাবে চালান করেছেন, জবে থেকে আপনাদের এখানে ধারাবাহিকভাবে এই লাস্ট 5-6 মাসে এরকম পরপর এতগুলো মানে এই ধরনের বাজে ঘটনা ঘটলো। তো আপনার এই শস্যের মধ্যেই ভূত আছে, এই হোটেলেই এমন কোনো এমপ্লয় বা কেউ তো আছে যে ওকে হেল্প করেছে এই জিনিসটা করতে, কারণ ও তো আর তারপরে আসেনি ওয়াপস এখানে। তাহলে কেউ এমন আছে এই হোটেলেই তারা কাজ করছে যাকে আপনি ভাবছেন আপনার বিশ্বাসভাজন, কিন্তু সে কিন্তু এই তার ইনস্ট্রাকশনে এই কাজগুলো করেছে, এই হাড়গুলোকেও এখানে পুঁতেছে, প্লাস এই যে প্রত্যেকটা ঘরে সিঁদুর লেপা যে চেলির টুকরো পাওয়া গেছে সেগুলোও রেখেছে। তাহলে এবার আপনি বুঝুন যে এটা কে করতে পারে, কার দ্বারা এটা করা পসিবল, সেই বুঝে আপনি কিন্তু আপনার এমপ্লয়ীদেরকে নিয়ন্ত্রণ করুন। এবার তখন না মানে ওই ওনার এত ভালো ছিলেন, উনি সবাইকে এতটা ট্রাস্ট করতেন, উনি বলছেন এটা আমি ভাবতেও পারছি না যে ওর সঙ্গে ওর থেকে কি পাবে, আলটিমেট আমি স্যালারি দিই, আমি ওদেরকে ভালো রাখি, আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে। হয়তো হতে পারে 2-1 এমপ্লয় ছিল, যেটা উনি পরে এটা বুঝতে পেরেছিলেন যে 2-1 এমপ্লয় ছিল, তাদেরকে ও খুব তোল্লাই দিয়ে মাথায় করে রাখতো। তো যখন উনি ছিলেন উনার প্রেজেন্সে ওরা একটুখানি রোয়াব দেখাতে পারতো। এবার উনি চলে যাওয়ার পর বাকি এমপ্লয়ীদের ওপরে ওই রকম ভাবে ছড়ি ঘোরাতে পারছে না, বা তাদেরও একটু ইগো প্রবলেম হচ্ছে, তো সেই সব কোনো কারণে তারা হয়তো তাকে হেল্প করেছে। কিন্তু এই ভদ্রলোক তো বুঝে উঠতে পারছেন না যে এক্স্যাক্টলি তারা কারা, বা শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে উনি কোনো স্টেপ নিতে পারছেন না। তো কি করণীয়
করণীয় উনি শেষ পর্যন্ত কি করলেন, মানে খুবই বিশ্বাসযোগ্য বলতে একদমই যাদেরকে উনি নিজে অ্যাপয়েন্ট করেছিলেন বা একদম যাদেরকে উনি জানেন যে এরা কোনোভাবেই করতে পারবে না এরকম কাজ, তো ওই দু একজনকে যারা বহু পুরনো, মানে লাস্ট 10 ইয়ার্স ধরে তারা ওখানে ওয়ার্কিং, এরকম দু একজন অত্যন্ত বিশ্বাসযোগ্য মানুষকে ছাড়া বাকি নতুন যতগুলো ছেলে ঢুকেছিল ওখানে রুম সার্ভিসের বিশেষ করে, প্রত্যেককে উনি ওখান থেকে মানে কাজ থেকে ছাড়িয়ে দিলেন। এবার উনি কিন্তু খুব এটার জন্য কষ্ট পেয়েছিলেন, ওনার খুব খারাপও লেগেছিল। উনি বারবার সকলের কাছে এটাও বলেছিলেন, যেদিনকে উনি সকলকে আর কি টার্মিনেট করলেন, বললেন এই কথাটাও বলেছিলেন যে আমি জানি না যে এই কাজটা তোমরা কে করেছো, তাই আমাকে বাধ্য হয়ে তোমাদের সকলকেই পানিশ করতে হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে, আমার খুবই কষ্ট হচ্ছে যে আমি অনেক নির্দোষ মানুষকেও কিন্তু মানে এর শিকার হতে হলো, কিন্তু আমার কিছু করার নেই, আমার কাছে না কোনো প্রমাণ আছে আর না আমার কাছে বোঝার কোনো উপায় আছে যে কে দোষী আর কে নির্দোষ। তো সেক্ষেত্রে আমি কোনো রিস্ক তো নিতে পারবো না, কারণ পরবর্তীতে আমি চাই না যে এরকম আমার প্রপার্টিতে আবার কোনো প্রবলেম হোক। তো তারপর উনি ওই সকলকেই রাতারাতি ওখান থেকে তাড়িয়ে দেন এবং তারপর আবার পুরো নতুন এমপ্লয়রা আসে, মানে তারপরে ইভেন ওটা অনেকদিন সিল ছিল, তারপরে আস্তে আস্তে টাকা খাইয়ে পুলিশকে অনেক দিন ধরে কনভিন্স করে আবার আস্তে আস্তে রিসর্টটা রিস্টার্ট হয়, আবার নতুন এমপ্লয়িজরা জয়েন করে, অ্যান্ড ফাইনালি এখন আবার ওটা নাকি বুম করেছে, এখন আবার ঠিকঠাক রান করছে। তো এটা এখন আবার আরো ধরো ওই ঘটনার 5-6 বছর তারপর কেটেও গেছে, এখন হয়তো মানুষের স্মৃতিগুলো অনেক মলিন হয়ে গেছে, কেউ আর ভাবছেও না। আর এত রিসর্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটা এত ভালো রিসর্টের এত রকম ফিডব্যাক রয়েছে, এত ভালো ভালো ফিডব্যাকও তো রয়েছে লাস্ট 10 ইয়ার্সে, তো ওরা আবার যথারীতি একটা ভালো ব্যাকআপ পেয়ে গেছে। তো এখন ঠিকঠাক চলছে, আর কোনো প্রবলেম নেই, এবং উনাকে তো ত্রিসীমানায় আসতে দেয় না। আর এখন মানে এমন ভয় ধরে গেছে ওনার মনে যে কোনো এমপ্লয়কে নতুন অ্যাপয়েন্ট করার আগে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর, বা যারা কাজ করছে শুধুমাত্র তাদেরকেই উনি ওখানে রাখবেন, মানে আর বাইরের কাউকে ভেতরে অ্যাপয়েন্ট করতে উনি ভয় পান, বা কেউ যদি ছাড়ে দিতে চায় তাকে অল্টারনেট করতে উনি ভয় পান, মানে এমন একটা পরিস্থিতি। যাই হোক, তবু এখন অনেকটাই ভালো আছে, এখন আর ওই প্রবলেমটা হয় না। আর আরো একটা জিনিস, ওই যে গুণিন এসেছিল যে উনি ওই পুরো হোটেলটা বা রিসর্টটা এখন পুরো ভালো করে বাঁধিয়ে দিয়েছেন, তো উনি বলেছেন যে এরপরেও যদি আবারও কোনো কিছু ট্রাই করা হয় বা কিছু, হয়তো সাকসেস হবে না, কেননা আমি খুব ভালো করে 12 বছরের জন্য এটা বাঁধিয়েই দিয়েছি। আপনি একটুখানি এরকম মাঝে মাঝে পুজো করিয়ে নেবেন, বাঁধিয়ে নেবেন, যাতে এই জায়গাটা পুরো সিকিউর থাকে, প্রোটেক্টেড থাকে, কোনো প্রবলেম যেন না হয়। তো আমার যখন এই গল্পটা আমাকে শেয়ার করলো, তো বলে আমি কোনো নাম বলবো না, কিছু বলবো না, বাট একটা মানে বেশ দুর্দান্ত ঘটনা আমার লাগলো। বলে যে মানে 5-6 মাস না পুরো নড়ে গেছিল রিসর্টটা, যেটা কি হচ্ছে বলে টাকার পর টাকা পুলিশকে খাইয়ে একটার পর একটা কেস ধামাচাপা দিতে পুরো জান বেরিয়ে গেছে ওই ভদ্রলোকের, যে কি হচ্ছে। অথচ মার্ডার মিস্ট্রি তো এইগুলো এমন ভাবেই হচ্ছে, কোনো ভৌতিক কাণ্ড তো লাগছে না, দেখতে তো মনে হচ্ছে যে মার্ডার হচ্ছে একটার পর একটা, কিন্তু কে মার্ডার করবে ওখানে, এবং কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। পুলিশও নাকি প্রচুর ইনভেস্টিগেট করেছিল, কিন্তু কিচ্ছু বুঝতে পারেনি কে মারছে, কিভাবে মারছে, কিন্তু এরকম হচ্ছিল। তো গুণিন আসে, তারপরে উনি বলেন যে এটা ধরো এখানে আমরা যারা একটু বিজ্ঞান মনস্কতা নিয়ে চলি তারা হয়তো এটাও ভাবতে পারি যে এটা হয়তো রিউমার বা স্ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য উনি ভূত প্রেত তো একটা পার্ট আমি বললাম ভূতের গল্পের খাতিরে, হয়তো কোনো লোককেই পাঠাচ্ছিল ইচ্ছা করে মার্ডার করতে, যাতে এই হোটেলটা বদনাম হয়, যাতে দাদার বিজনেসটা পুরোটা পড়ে যায়, সেটাও হতে পারে মেবি, মানে হু নোজ কি হয়েছিল এক্স্যাক্টলি। তো যাই হোক, গুণিন এসে নাকি ওইটা করার পরে আর কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, কেমন আছো দি? গল্পটা দারুণ এনজয় করছি, ত্রিপুরা থেকে দেখছি তোমার লাইভ। নিশা চক্রবর্তী, থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে, ভালো আছি রে বাবা, কি ভয়ঙ্কর গল্প লিখছে সোনালী সাহা, থ্যাংক ইউ। মধুমিতা দাস দত্ত লিখছে খুব ভয়ঙ্কর, এখন কোনো হোটেলে উঠতেই ভয় লাগে। এক্স্যাক্টলি, আমি এত গল্প শুনে শুনে আমারও এখন হোটেলে গেলে না ওরকম মনে হয় যে এই উঠবো, কিছু হবে না। তো আমি এই গল্পটা কেন বলে দিলাম, কারণ এই গল্পটা আমার খুব ওয়েল প্রিপেয়ার্ড আমি ছিলাম না, ঠিক আছে, কারণ আমি তো বুঝতেই পারছো ওখানে এনজয়
করতে গেছি, তো ওখানে গিয়ে মজাই করছিলাম। তো শুনতে শুনতে মানে হয় না গল্প করতে করতে শুনে নিলাম, তো শুনে নিয়ে আমি ভাবলাম যে আমি বলে দিই ঝট করে, কারণ আজকে যদি আমি গল্পটা না বলে দিতাম তাহলে আমার পুরো সিকোয়েন্সগুলো মাথা থেকে বেরিয়ে যেত প্রত্যেকটা ঘটনা। তো ওই জন্য এসে একটু পেন ডাউন করে নিয়ে আমি বললাম আজকে শুনেছি, আজকেই আমি এই ঘটনাটা শেয়ার করব। এটা আমাকে আজকে যে রিসর্ট মানে আমি যে রিসর্টে গেছিলাম, তো ওখানকার একটা বয় ছিল, তো ওই আমাকে ঘটনাটা বললো, মানে মেবি ও আমাকে বললো না, বাট আমার যেটা খুব মনে হলো যে ওই যে রিজেক্ট করেছিল না যাদেরকে, যে তোমরা মানে ওই যে এমপ্লয়গুলোকে বার করে দিল যে আমি কাউকেই রাখতে পারবো না, আই এম ভেরি সরি, ওদের মধ্যে কেউ একজন হবে এটা, মানে যে ছেলেটি এই গল্পটা বললো। কারণ ও দেখলাম ওই রিসর্ট সম্পর্কে প্রচুর ডিটেল জানে, এত ডিটেলের এত ঘটনা এত কথা, মানে সেটা যদি ওই ভেতরে কেউ না কাজ করবে তো বাইরে থেকে শুনে কেউ জানতে পারবে না। এবং ও নাকি এই হোটেলের এই প্রফেশনেই আছে বহু বছর ধরে, তো সেইখান থেকে আমার মনে হলো দুয়ে দুয়ে চার করে যে ওই রিসর্টে হয়তো ও আগে নিজেও কাজ করতো, ওই যখন ওই ঘটনাচক্রে সকলকে বাদ দিয়ে দেওয়া হলো এমপ্লয়গুলোকে, তখন ও বাদ পড়ে এবং ও তারপরে এসে হয়তো এখন আবার এই মন্দারমণিতে অন্য কোনো রিসর্টে আছে, এই আর কি। আচ্ছা, তো কি ভয়ঙ্কর? কাছের মানুষরাই বেশি ভয়ঙ্কর। ঠিক, কাছের মানুষরাই তো বেশি ভয়ঙ্কর গো। আচ্ছা ঠিক আছে, তো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, সবাই অনেক রিকোয়েস্ট ছিল যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলো। দেখো তোমাদের কথা রেখে আজকে আমি একটা প্রথম তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করলাম। ওকে, এবার আমি নেক্সট বললাম যে বৃন্দা বোস, আবার বলছি শাড়ি দিয়েছে বলে বলছি না, এটা অনেকেই রিকোয়েস্ট করছিল আমাকে পরপর যে দিদি একটা মা কালীর ঘটনা বলো। রূপা দিও আমাকে সেদিনকে বলেছিল যে একটা ঠাকুরের ঘটনা বলো, আর অ্যাকচুয়ালি সুচয়িতা ঘটক আমাকে এই ঘটনাটা অনেকদিন আগে থেকে পাঠিয়ে রেখেছে এবং ও নিজেও রিকোয়েস্ট করেছে যে দিদি আমার ঘটনাটা এবার বলে দাও। তো সুচয়িতার ইনসিডেন্টটা আমি একটু বলে দিই। এটা একটা মা কালীর ঘটনা। এটা শোনার পরে আর একটা এমন ভয়ঙ্কর গল্প শোনাবো, সেটা শুনে তো ভয় পাবেই পাবে, রাতের ঘুম তো যাবেই যাবে, কিন্তু সেটা শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার ইউটিউব চ্যানেলে শোনাবো, ঠিক আছে? তো চলো এবার আমি ওই মা কালীর ছোট্ট একটা ইনসিডেন্ট শেয়ার করি। এই ঘটনাটা হচ্ছে মালদায় একটা প্রত্যন্ত গ্রামে ওদের বাড়ি, ঠিক আছে? মানে এই ঘটনাটা হচ্ছে যখন কাকু ভীষণ ছোট, মানে কাকুর আইবুড়ো বয়স আর কি, সেই সময় হয় না যে কলেজ টলেজে পড়ে ছেলেরা সেই যাত্রা পালাটালা দেখতে যেত, ওই রকম সময়ের ঘটনা আমি বলছি। আর মালদার একদম প্রত্যন্ত একটি গ্রামে হচ্ছে ওদের আদি বাড়ি। তো ওই বাড়িতেই ওদের যেখানে বাড়িটা, সেই বাড়ির মানে ওই পাড়াতেই, ওই সংলগ্ন পাড়াতেই একটা বিরাট বড় কালী মন্দির আছে। মানে সেই কালী মন্দিরে বেদিটা নিত্য পূজা হয় এবং কালী পূজার সময় শুধুমাত্র ওখানকার নিয়ম হচ্ছে ওই একই রাতের মধ্যেই তোমার পুজো কমপ্লিট করে ভোরবেলা 4টের মধ্যে বিসর্জন করতেই হবে। মানে এটা নাকি এতটাই জাগ্রত এই মা, যদি 3টে থেকে 4টের মধ্যে কালী ঠাকুর বিসর্জন না করা হয়, পুজোর সমস্ত মানে কাজ যদি সম্পন্ন না হয়, তাহলে ওই মা নাকি নিজে থেকেই ভেঙে পড়েন, ঠিক আছে? এবং বলে যে ওখানে প্রচুর নাকি বলি হয়, এখন হয়তো একটু কমেছে, আগে নাকি আরো বলি হতো এবং নাকি ওই যে রক্তের যে স্রোতটা বইতো সেটা একদম তোমার ওখান থেকে খাল মতো কেটে পুরো ডাইরেক্ট নদীর সাথে টাচ করা ছিল, পুরো একদম নদীর মতন একটা হয়ে পুরো রক্তের স্রোত বয়ে যেত, গিয়ে ওই নদীতে মিশে যেত। তো এত বলি হতো। এই ঘটনা, এরকমই ঘটনা ঘটে হচ্ছে আমাদের তেঁতুলতলা মায়ে, জানো তো? এই তেঁতুলতলা মায়ের কথা আমি শুনেছি, আমি এখনো পর্যন্ত কোনোদিন এই ঠাকুরটা চোখে দেখিনি। ওই জগদ্ধাত্রী ঠাকুর, চন্দননগরের তেঁতুলতলা মা নাকি বলে ভীষণ মানে জাগ্রত, এবং এই ঠাকুরেরও এই একই রকম বলে এত বলি হয়, পুরো এরকম ড্রেন কাটা আছে, সোজা গিয়ে গঙ্গায় মিশছে, একদম গঙ্গার ধারেই মনে হয় পুজোটা হয়, পুরো বলে না একদম রক্তের নদীর স্রোত বয়ে যায় ওখান দিয়ে। তো এখনো হয় নাকি সেই বলির সিস্টেমটা, এখনো আছে যতদূর আমি শুনেছি। এবং বলে যখন বলি চড়ে তখন মায়ের চোখে যেন মনে হয় দাউ দাউ করে আগুন জ্বলছে, এরকম অনেক রকমের এক্সপ্লেনেশন। আমার বাড়িতে একজন কাজ করতেন, তো ওনার কাছে আমি শুনেছি, তো উনি আমাকে বলেছিলেন যে তেঁতুলতলা মা খুব জাগ্রত, আমার দেখার খুব ইচ্ছা আছে এবছরে। এনিওয়েজ, তো ওই রকমই ওই মাও নাকি অতটাই জাগ্রত, এবং ওনার নিয়মটাই হচ্ছে যে ওই 3টে থেকে 4টের মধ্যে তোমাকে বিসর্জন করতেই হবে, তুমি যদি না করতে পারো তাহলে পুরো ওই স্ট্রাকচারটাই ভেঙে পড়বে।
এবার এই মন্দিরটার পাশ দিয়েই হচ্ছে সোজা আলের রাস্তা নেমে যাচ্ছে, আর দিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে বেশ অনেকটা রাস্তা দিয়ে আবার গিয়ে পরের গ্রামটা পড়ে। এবার কাকু যেতেন ওই পাশের গ্রামে যাত্রা দেখতে। একদিন অনেক রাত্রি, তখন প্রায় 3টে সাড়ে 3টে ভোর রাত্রিতে উনি যাত্রাপালা দেখে ওই গ্রাম থেকে ফিরছেন এবং একাই ফিরছিলেন। তো কাকু যখন ক্রস করে ওই নাট মন্দিরটা দিয়ে ক্রস করে আসছে, দেখছে কি ওই নাট মন্দিরে একটা ছোট্ট বাচ্চা, মানে কত 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে, ওই আগেকার দিনে যেরকম ঘরোয়া ভাবে কোমরের মধ্যে পেঁচিয়ে শাড়ি পরতো না, ওরকম ভাবে একটা ঘরোয়া ভাবে শাড়ি পরে রাস্তার পাতাগুলোকে ঝাঁট দিচ্ছে। তা কাকু দুবার বলছে, এই মেয়ে তুই এখানে রাত্রিবেলা ঝাঁট দিচ্ছিস কেন রে? কে তুই? কোন বাড়ির মেয়ে তুই? চল আমি তোকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। কাকু আবার দুবার ডেকেছে। দুবার যখন ডেকেছে, 3বারের বার শটাংলা বাচ্চাটা এরকম পেছনে ঘুরেছে, বলছে কি, কেন, কি হয়েছে? তুই যা যা, তুই বাড়ি যা, আর বাড়ি যাবি, বাড়ি গিয়ে আমার পুজো দিবি, বুঝলি? যা বাড়ি যা, এখন বাড়ি যা। একদম মানে সে আদো আদো করে আবার কি মিষ্টি করে বলছে যে যা যা যা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে আমার পুজো করকে যা যা যা, এরকম বলেছে। তো কাকু না ঘাবড়ে গেল যে এই আবার কি বলছে। কাকু আর কথা না বাড়িয়ে কাকু সোজা বাড়ি চলে যায় এবং কাকু তার পরের দিন সকাল থেকে ধুম জ্বরে অসুস্থ হয়ে পড়ে। এবার এত জ্বর এসছে সে তো তাকে শুশ্রূষা করে ঠিক করা যাচ্ছে না, ডাক্তার বদ্যি সবকিছু করে দেখে নেওয়া হলো। শেষ পর্যন্ত কুলপুরোহিত একদিন ওদের বাড়িতে আসে এবং সেই কুলপুরোহিত ওকে দেখে বলছে, হ্যাঁ রে, তোর সাথে কিছু ঘটেছে এর মধ্যে? তখন উনি বলছেন যে ঘটেছে বলতে বাবা, সেদিনকে না কি হয়েছিল যেন, আমি আসছিলাম তো আমি হঠাৎ করে দেখছি যে এরকম একটা বাচ্চা মেয়ে যেন তো ঝাঁট দিচ্ছিল, আমি বলাতেই সে আমাকে বললো যা বাড়ি গিয়ে আমায় পুজো দিবি। তো তখন হেসে বলছে, তার তোকে মা পুজো চাইছেন, তা তুই দিবি না? দে পুজো দে, সামনের অমাবস্যাতেই তাহলে আমরা কালী পুজো করবো, মায়ের মূর্তি প্রতিষ্ঠা করব। তো বলছে ঠিক আছে তাহলে তাই হোক। তখন নিয়ম করা হলো কি যে এরপরে যে অমাবস্যাটা পড়েছিল সেই অমাবস্যাতেই ওদের বাড়িতে প্রতি বছর বড় করে কালী পুজো শুরু হলো এবং একটা বেড়া দিয়ে বড় করে মাটির ঘর করে দেওয়া হলো, সেইখানে আর কি ঠাকুর ঘর, ওইটা মায়ের মন্দির করা হলো ওদের উঠোনে, সেখানে মায়ের মূর্তি স্থাপিত হলো। প্রতি বছর নতুন মূর্তি আসবে ওই কালী পুজোর দিন, ওই অমাবস্যায়, এবং তারপরে আগের যে মূর্তি হবে থাকবে, আগের বছরের মূর্তিটা বিসর্জন যাবে আর পরের বছরের মূর্তিটাতে আবার নতুন করে পুজো হবে। এইভাবে মাটির মূর্তি প্রত্যেক বছর ওটা প্রতিস্থাপিত হবে এবং ওই যে মাটির ঘর, ওই মাটির ঘরে মানে এমনি তোমার বেড়া দেওয়া ওই ঘরে ওনাকে পুজো করা হবে। তো ঠিক আছে, সেই মতে ওই কাকুর যেহেতু সব মানে ওই রকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, তারপর থেকে ওদের বাড়িতে মা কালীর পুজো শুরু হয়। এইবার পুজো হয়েছে মোটামুটি 2-4 বছর এরকম পুজো চলার পরে একদিন হঠাৎ ঝড় জলের রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টিতে ঠাকুরের বেড়া মানে ওই যে ঘরের বেড়াটা ছিল ওটা ভেঙে গেছে। তো এবার হয় না, বাড়ির ছেলেরা সবাই একটু ব্যস্ত, আজকে ঠিক করব, কালকে ঠিক করব, ঠিক করে দেবো করছে। তো ঠাকুমা বারবার বলছে, হ্যাঁ রে তোরা একদিন সময় করে বেড়াটা একটু বেঁধে দে, এরম করে মায়ের বেড়াটা ভেঙে গেছে। তো রোজই ঠাকুমা কম বেশি বলে। তো একদিন এবার রাত্রেবেলা ঠাকুমা বাথরুমে যাবে বলে উঠে দেখছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওই ঠাকুর ঘরের সামনে বসে বসে উল্টো হয়ে বেড়া বাঁধছে। এবার ঠাকুমা মানে ভীষণ ভয় পেয়ে গেছে। আমি বলেছি না যে আমরা বুঝতে পারি না পজিটিভ নেগেটিভ কি, মানে কোনো একটা অপ্রাকৃতিক কিছু দেখলেই দেখবে আমরা কিন্তু ভয় পাই। তো স্বাভাবিকভাবে যখনই ঠাকুমা ওরকম দেখেছে একটা অত রাত্রে ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে, ঠাকুমা না বেশ ভীত হয় এবং 2-1 পা করে এগিয়ে গিয়ে বলছে, এই মেয়ে, এই তুই কে রে? বলছে যে ওই বাচ্চা মেয়েটা এরকম হাতে বেড়া বাঁধছিল, পেছনে ঘুরে বলছে, তা কি করবো, কি আমাকেই তো আমার বেড়া বাঁধতে হবে, তোরা তো আর দিবি না আমার বেড়া বেঁধে, তা কি করবো, আমাকেই আমার বেড়া বাঁধতে হবে। আর যেই এই কথাটা শুনেছে ঠাকুমা ওখানেই ফেন্ট হয়ে ধপ করে পড়ে গেছে। মানে বলছে রীতিমতো সেই বাচ্চারা যেরকম রাগে ক্রোধে একটুখানি ঝাঁঝিয়ে উঠে কথা বলে না, ওরকম ভাবে ঝাঁঝিয়ে বলছে, কি করব, তোরা তো আমার বেড়া বেঁধে দিচ্ছিস নে, তা আমার বেড়া আমাকেই বাঁধতে হবে, আমার বেড়া আমিই বাঁধি, আর কে বাঁধবে তাহলে, তোরা তো আর দিবি নে, আমাকেই বাঁধতে হবে বলে সে রাগে যেন গজগজ করতে করতে বেড়া বাঁধছে। আর সেইটা দেখেই ঠাকুমা ওখানে ফেন্ট হয়ে গেছে।
তো তারপরে পরের দিনই একদম ভালো করে যেন মানে তারপর ওরা ডিসাইড করলো যে ওই বাড়িটা আস্তে আস্তে তো পুরো বাড়িটাই ডেভেলপ হতে শুরু করলো। তো হ্যাঁ, ভদ্রের সাথে তুলতলার কথা বললাম আমি, নাকি বলে খুব জাগ্রত। তো এবার ওই বেড়াটা আবার ভালো করে বাঁধা তো হলোই, এবং আস্তে আস্তে ওই মাটির ঘরটাকে পুরো সিমেন্টেড করে বড় করে একটা মন্দির স্থাপন করা হলো। সেই পুজো আজও চলছে। কিন্তু আমাকে যেটা সুচরিতা একটা খুব অদ্ভুত কথা বললো যে জানো দিদি, আমাদের প্রত্যেক বছর যে মানে পালপাড়াতে যিনি আর কি ঠাকুর গড়েন, তো তাকেই অর্ডার দেওয়া হয়, তো সেই প্রত্যেক বছর সেই কারিগরি বানায়, কিন্তু প্রতি বছর 2 ইঞ্চি করে আমাদের ঠাকুরের মাপটা বেড়ে যাচ্ছে। বাড়তে 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 প্রথম যে মন্দির তৈরি হয়েছিল এই বছরে সেই মন্দিরের পুরো চাল ছুঁয়ে গেছে ওই ঠাকুর। মানে পরের বছর আবার শুধু মন্দিরে ঠাকুর আনলে হবে না, নতুন পুরো চাল ভাঙতে হবে, ভেঙে আরো ওই ঘরটাকে উঁচু করতে হবে, এবং মহা মুশকিলে পড়েছে। কারিগরও বলছে বুঝতে পারছি না, মানে প্রত্যেকবার উনি একটা নির্দিষ্ট মাপের তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু কি হচ্ছে, এমন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত কাজটা দাঁড়াচ্ছে যে আগের বার যা ছিল তার থেকে 2 ইঞ্চি করে মা বেড়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বছর করে এরকম 2 ইঞ্চি করে মায়ের লেন্থটা বাড়তে থাকছে। এটা খুবই অবাক করা একটা বিষয়। এটা কিন্তু আজও হচ্ছে, এবং এই বছরও এই একই রকম ঘটনা ঘটেছে। এই বছরও নাকি ওদের আষাঢ় মাসে হয় ওই পুজোটা, তো এই বছর আষাঢ়ে নাকি ওই একই রকম ভাবে ওই 2 ইঞ্চি করে বাড়তে বাড়তে ওই একদম চাল ছুঁয়ে গেছে। এরপরের বছর ওদেরকে পুরো চাল ভেঙে আবার নতুন করে ওটা করতে হবে, তো মানে চাল করে তারপরে মাকে আনতে হবে, মূর্তি আনতে হবে। এটা ভারী অদ্ভুত একটা ঘটনা। কিন্তু বলে যে ওই মূর্তি স্থাপিত হওয়ার পর থেকে বা ওই বাড়িতে মা কালীর পুজো শুরু হওয়ার পর থেকে বলে জানো দিদি, ওই বাড়িতে যে কি শান্তি, এতগুলো ভাই, তাদের মধ্যে কোনো অশান্তি ঝামেলা, কোনো রকম কোনো বাগবিদণ্ডা কিচ্ছু নেই। সবাই কি সুষ্ঠুভাবে, প্রত্যেকটা ছেলে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, যে যার নিজের নিজের আলাদা আলাদা শহরে অঞ্চলে ভালো ভালো বাড়ি করে নিয়েছে। ওই বাড়িতে এখনো হয়তো কেউ কেউ থাকেন, কিছু কিছু জ্যাঠা কাকারা যারা পরবর্তীতে শহরের দিকে চলে আসেননি তারা ওখানেই থাকেন, ওদের আরো জমি জমা আছে, সেখানে চাষবাসও করেন। তো বলে কিন্তু সবার মধ্যে একটা ভীষণ ভালো সদ্ভাব রয়েছে, বাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যাওয়া, ঘটে যাওয়া কোনো কিচ্ছু নাই, খুব শান্তিপূর্ণভাবে ওই বাড়িটা মানে রয়েছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। ওই বাড়িতে কিন্তু কোনো অঘটন বলে আজ অব্দি কিছু ঘটেনি। তো মায়ের কৃপা দৃষ্টি আছে, আর সেটা কি করে ঘটবে। আমার দারুণ লেগেছে বৃন্দাদি, এটা স্পেসিফিক্যালি তোমার শাড়ির রিটার্ন গিফট, ঠিক আছে? তুমি আমাকে একটা গিফট পাঠিয়েছিলে, তাই আমি ভাবলাম যে তোমার জন্য মা কালীর এই গল্পটা তো আমাকে স্পেসিফিক্যালি ডেডিকেট করতেই হয়, ঠিক আছে? তো এটা তোমার জন্য থাকলো, অনেক অনেক ভালোবাসা নিও। এবং আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আমি বাকিদেরও পরে দেখাবো, ঠিক আছে? ওকে, সো আজকে এই অবধি এই চ্যানেলে থাকলো। এবার আমরা ইউটিউবে যাই, মুভ করি। ইউটিউবে তোমাদের জন্য আর একটা রোমাঞ্চকর ঘটনা আমি নিয়ে আসছি, চলো ইউটিউবে। সব মায়ের লীলা গো, খুব ভালো লাগলো দিদি, জয় মা। বলো, মায়ের ঘটনাগুলো শুনলে তোমার মনটা কি শান্ত হয়ে যায় না বলো? আচ্ছা, নাকতলাতে একটা মা শীতলার মন্দির আছে, সেখানেও মা এইভাবে প্রতি বছর বড় হয়ে যান। আচ্ছা, অরিজিৎ মজুমদার লিখছে তোমার ড্রেসটা খুব সুন্দর। হ্যাঁ, এই ড্রেসটা ফ্রম প্যান্টলুস, তোর ভালো লাগলে নিতে পারিস। আচ্ছা, খুব খুব সুন্দর মিষ্টি গল্পটা। জয় মা কালী, জয় মা কালী। চলো মা কালীর নাম নিয়ে আর একটা ভৌতিক গল্প শোনা যাক। শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগস এই চ্যানেলে যারা আমাকে জয়েন করতে চাও জয়েন করো, আর যারা আমাকে ফেসবুকে শুনছিলে তাদের জন্য একটু চট করে বলে দিই 8240840618 এটা আমার নাম্বার। এই নাম্বারে তোমরা যদি তোমাদের নিজেদের লাইফের কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট আমাকে শেয়ার করতে চাও তাহলে ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করবে 8240840618। এখানে ক্রস করছি, তাহলে এবারে আবার দেখা হচ্ছে ইউটিউবে। চলো, গুড নাইট।